ক্লাস 12 এর সিলেবাসে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা ইউনিট আছে। এটা খুবই একটা ছোট ইউনিট, এটা থেকে বোর্ড এক্সামে 3 নম্বর আসে। তো সেটা আজকে আমরা শুরু করতে চলেছি। এর আগে আমরা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র সম্পর্কে ধারণা হয়েছে, সেখান থেকে তড়িৎ চুম্বকত্ব, চৌম্বক ধর্ম, আবেশ এবং পরিবর্তী প্রবাহ পড়ার পর আমাদের এটা পরবর্তী চ্যাপ্টার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই চ্যাপ্টারে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গর উৎপত্তি কিভাবে হয়, বা সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ মাত্রা বা স্থানচ্যুতি প্রবাহ মাত্রা। তো সেটা পড়ব। তারপরে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত 4টে সমীকরণ আছে, যেগুলোকে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলা হয়। শূন্য স্থানে কি হয় সেগুলো আমরা দেখব। তার ডিফারেন্সিয়াল ফর্মগুলো মেনলি আমাদের দেখতে হবে, ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ফর্মগুলো, সেগুলো আমরা দেখব। দেখার পর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য এবং শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, তার রাশিমালা এবং বেশ কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ধরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, এবং সেখান থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বেগের রাশিমালাটা কিভাবে আসে সেটাও আমরা দেখব। তো যাই হোক, প্রথম আমরা যেটা পড়ব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উৎপত্তি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোথায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অস্তিত্ব পাওয়া যায় সেই সংক্রান্ত আমরা কিভাবে জিনিসটা বুঝতে পারি, সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি সেটা আমরা দেখে নেব। নামেই বুঝতে পারছি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র আছে এখানে। তো একটা ছবি দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট বলা চলে। তো দুটো, এটা একটা ধারকের একটা পাত, এটা একটা পাত, সমান্তরাল পাত ধারক আমরা বৃত্তাকার ধরে নিয়েছি ক্রস সেকশনগুলো, তার দুটো এন্ড। তো এটাকে কি করেছি, এর সাথে একটা তড়িৎ কোষ জুড়ে দিয়েছি আর একটা রোধ জুড়ে দিয়েছি। তড়িৎ কোষে তড়িৎচালক বলি, আর এটা হলো ক্যাপাসিটর সি, ধারক। তো আমরা যেই বর্তনী যুক্ত করব সঙ্গে সঙ্গে কি হবে, ধারকটা আহিত হতে শুরু করবে। তো আহিত হলে এর ভেতরে চার্জটা সঞ্চিত হবে, ধারকের দুটো পাতার মধ্যে আধানটা সঞ্চিত হতে শুরু করছে। তার মানে এর ভেতরে যে আধানটা সেটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। কিউটা চার্জিং যেটা, সেটা ফাংশন অফ টি। তো আধান যদি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয় তাহলে এখানে এটা প্লাস প্লেট, এটা পজিটিভলি চার্জড, এটা প্লাস, এটা মাইনাস। এই দুটো প্লেটের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র হয় আমরা জানি। তো এই যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হলো সেটা কিন্তু পরিবর্তনশীল। কারণ কতক্ষণ পরিবর্তনশীল, এটাকে একটু অন্যরকম লিখি, ইএমএফটাকে এইভাবে লিখলাম। এটা হলো তড়িৎ ক্ষেত্র, এটা পরিবর্তনশীল কারণ যতক্ষণ না ধারকটা ই পরিমাণ বিভবে সম্পূর্ণ আহিত হচ্ছে ততক্ষণ ধারকের মধ্যবর্তী স্থানে একটা আধানের আহিতকরণের জন্য, ধারকটা আহিতকরণের জন্য এখানে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। আধান পরিবর্তন হচ্ছে মানে সেখানে আইটা চেঞ্জ করছে। আইটা চেঞ্জ করার জন্য টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে এদিকে একটা প্রবাহ হচ্ছে, এখানে যে প্রবাহটা চলছে, তো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে, যাকে একটা পরিবাহী দিয়ে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। কন্ডাকশন কারেন্ট, পরিবাহী তারের ভেতর দিয়ে যে প্রবাহ যায় তাকে বলে পরিবাহী প্রবাহ। আর এখানটা হলো, এটা হলো ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যম হলেও এখানে কিন্তু আধানটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল আধানের জন্য এখানে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দুটো পাতের মধ্যে তাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এখানে যে ফ্লোটা হচ্ছে কারেন্টটা, শূন্য স্থানে যে প্রবাহ মাত্রা তাকে বলে ডিসপ্লেসমেন্ট
মানে সরণ প্রবাহ মাত্রা কারেন্ট। এটা কেন তৈরি হয়? যতক্ষণ না পর্যন্ত ধারকটা ই পরিমাণ বিভবে আহিত হচ্ছে ততক্ষণ কিন্তু এর ভেতরে তড়িৎ ক্ষেত্রটা পরিবর্তনশীল, মানে এটাও ফাংশন অফ টি, মানে এটা বোঝাচ্ছি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। তো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র হওয়ার জন্য তাহলে কিউটা যদি টাইম ভ্যারিং হয় তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে ডিনোট করব আই ডিসপ্লেসমেন্ট আইডি, আর কন্ডাকশন কারেন্টকে ডিনোট করব আইসি কন্ডাকশন। তো পরিবাহীর ভেতর দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা হলো কন্ডাকশন কারেন্ট, আর শূন্য স্থান দিয়ে তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য ধারকের বাদ দুটির মধ্যবর্তী স্থানে যে প্রবাহ চলছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ মাত্রা। তাহলে সরণ প্রবাহ মাত্রা উৎপত্তি কখন হবে? যখন কোনো স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকবে। তো তড়িৎ ক্ষেত্র পরিবর্তন, তাহলে এইদিকে যদি এখানে একটা যদি শলাকা চুম্বক রাখা হয় তো এইভাবে কারেন্ট এইদিকে, তার মানে চুম্বক ক্ষেত্রটা এইদিকে, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হবে, তার ডিরেকশনটা হবে বলরেখার এই বরাবর, এই বরাবর একটা বি ক্রিয়েট হবে। দেখতেই পাচ্ছি আমরা এঁকে দিয়েছি, কারেন্টটা এদিকে ফ্লো করছে, তার মানে এদিকে একটা বি ক্রিয়েট হবে। যেমন এখানে কারেন্ট ফ্লো করলে এখানে একটা, যেমন একে ঘিরে যেমন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক তেমনই ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য কিন্তু একটা চুম্বক ক্ষেত্র। তাহলে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য পাত দুটির মধ্যবর্তী স্থানে যদি একটা শলাকা রাখি, দেখবো শলাকাটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ অনুসারে ওটা কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে। চুম্বক শলাকার বিক্ষিপ্ত হওয়ার ঘটনা থেকেই বোঝা যায় এই দুটো পাতের মধ্যবর্তী স্থানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ওকে, এবং চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কেন? কারণ এর ভেতরে যতক্ষণ এই প্রক্রিয়াটা কতক্ষণ বিক্ষেপ দেখতে পাবো? যতক্ষণ না ধারকটা সম্পূর্ণ আহিত হচ্ছে, যতক্ষণ স্টেডি স্টেটে না আসছে, ট্রানজিয়েন্ট স্টেটে থাকছে, ট্রানজিয়েন্ট ফেনোমেনা, যতক্ষণ ধারকটা আহিত না হচ্ছে ততক্ষণ এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কারণ তড়িৎ ক্ষেত্রটা পাত দুটোর মধ্যে পরিবর্তনশীল। ওকে, তাহলে এখানে আমরা কি শিখে নিলাম? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য শূন্য স্থানে যে পরিমাণ প্রবাহ যায়, যেটা পরিবাহীর ভেতর দিয়ে যাচ্ছে না, পরিবাহী ছাড়াও প্রবাহ যেতে পারে, সেটাকেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে শূন্য স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য যে প্রবাহ, মানে এই সরল প্রবাহ যেতে গেলে কিন্তু কোনো তার বা কন্ডাক্টর লাগবে না, এটা শূন্য স্থান দিয়ে যেতে পারবে। যে প্রবাহ সৃষ্টি হয় সেটি হলো সরল প্রবাহ বা স্থানচ্যুতি ডিসপ্লেসমেন্ট প্রবাহ মাত্রা। তো এই হলো প্রবাহ মাত্রা, এটাকে আই দিয়ে লেখা হয়। অ্যাকচুয়ালি ধারকটার যে চার্জিং কারেন্ট, আহিতকরণ প্রবাহ মাত্রা, প্রধানত ধারকের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আহিতকরণ প্রবাহ মাত্রায় এর ভেতরে যে আহিতকরণ হলেই চার্জটা আস্তে আস্তে আধানটা সঞ্চিত হচ্ছে, মানে আধানটা পরিবর্তনশীল আধানের জন্য প্রবাহ তৈরি হয়, সেটাই হলো শূন্য স্থানে আহিতকরণ প্রবাহ মাত্রা, যেটা সমান, এটাই হলো সরল প্রবাহ মাত্রা। আহিতকরণ প্রবাহ মাত্রাটাই কিন্তু সরল প্রবাহ মাত্রা। এটা আমরা কিভাবে দেখাবো? খুব সহজভাবে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। ছবিটা ক্লিয়ার আছে?
তো এটাকে আমরা প্রমাণ করার জন্য দেখো I সমান dq dt, আহিতকরণ প্রবাহ মাত্রা চার্জিং কারেন্ট আহিতকরণ প্রবাহ মাত্রা I সমান dq dt লিখতে পারি। এবার ধারকের ক্ষেত্রে q সমান কত হয় cv, q সমান হচ্ছে cv, তাহলে ddt অফ cv, cv মানে এখানে v টাই হচ্ছে e মানে পরিবর্তনশীল, যদি cv লিখলাম অসুবিধা নেই, c টা কনস্ট্যান্ট, dv dt। ওকে, c মানে কি জানি ধারকের ক্ষেত্রে এপসিলন 0 a বাই d ইনটু v মানে কি, v মানে হচ্ছে আমাদের e, এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে d ধরেছি, তাহলে হচ্ছে e ইনটু d, তড়িৎ ক্ষেত্রটা হলো e আর ডিসটেন্সটা d, তাহলে বিভব পার্থক্য সমান তড়িৎ ক্ষেত্র ইনটু দূরত্ব edx, তাহলে এটা চলে এলো এপসিলন 0 a de dt। এবার এরিয়াটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটাকে লিখতে পারি e ইনটু a। এবার e ইনটু a মানে হচ্ছে তড়িৎ ফ্লাক্স, that is d phi dt। এটাই কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সরণ প্রবাহ মাত্রা হলো এপসিলন 0 d phi dt। তাহলে আমরা শুরু করেছিলাম আহিতকরণ প্রবাহ মাত্রা থেকে, সেই আহিতকরণ প্রবাহ মাত্রার মান এলো সরণ প্রবাহ মাত্রার যে মান সেটাই হচ্ছে, তাহলে সরণ প্রবাহ মাত্রাকে আমরা লিখব কি দিয়ে, এপসিলন 0 d phi dt বা এপসিলন 0 a de dt। ওকে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, আমাদের এটা 2 নম্বরের প্রবলেম হিসাবে আসে। তো এই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে উৎপত্তি হচ্ছে কি থেকে, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য শূন্য স্থানে যে প্রবাহ তৈরি হলো সেটাকেই বলছি আমরা। তাহলে এখানে দেখো তড়িৎ ক্ষেত্র যেমন পরিবর্তনশীল, তাকে ঘিরে কিন্তু একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। যদি ওখানে কোনো একটা চুম্বক শলাকা রাখি তাহলে তার বিক্ষেপ থেকে বুঝতে পারবো, কারণ তড়িৎ ক্ষেত্র শলাকার বিক্ষেপ ঘটাতে পারে না। যেহেতু তড়িৎ ক্ষেত্রটা পরিবর্তনশীল তাহলে ওখানে একটা তড়িৎ প্রবাহ ঘটবে, সেই প্রবাহের জন্য সেখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। যেমন তড়িৎ পরিবাহীর চারিদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক সিমিলারলি ডিসপ্লেসমেন্ট কারেন্টের ক্ষেত্র, এখানে যে শূন্য স্থানে প্রবাহ ঘটছে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেটা অবশ্যই কোন দিকে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে, সবসময় লম্ব। যে কোনো অবস্থানেই যদি তড়িৎ ক্ষেত্রের কথা ভাবি তাহলে তড়িৎ ক্ষেত্র যদি এদিকে হয় পরিবর্তনটা, তাহলে চুম্বক ক্ষেত্রটা এইভাবে দেখতেই পাচ্ছি। চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র যেখানেই দেখবে সেটা কিন্তু, কারণ এই তলটার সঙ্গে এই তলটার সাথে তড়িৎ ক্ষেত্রটা লম্ব, তো তলের স্পর্শক সবসময় তড়িৎ ক্ষেত্রের লম্বই হবে। তার মানে যেখানেই আমরা চুম্বক ক্ষেত্রের দিক দেখি না কেন সেটা সবসময় E must be perpendicular to B। এটা সবসময় চৌম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ ক্ষেত্র সমকোণে অবস্থান করবে। ওকে, তাহলে পরিবাহী প্রবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা ম্যাক্সওয়েল করেছিলেন, পরিবাহী প্রবাহের ক্ষেত্রে যেটা অ্যাম্পিয়ার সার্কিটের ল আমরা পড়েছি, B ডট dl = μ0I, ওটা কিন্তু শুধুমাত্র পরিবাহী প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। সরল প্রবাহের ক্ষেত্রে মানে আহিতকরণ প্রবাহের ক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল কিন্তু খাটে না। ম্যাক্সওয়েল কি করেছিলেন, অ্যাম্পিয়ার সার্কিটের লকে সংশোধন করেছিলেন, সেটাকে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলা হয়, 4 নম্বর 4th ইকুয়েশন। তো সেটাই আমরা এবার দেখে নেব, তারপরে চলে যাব ম্যাক্সওয়েলের সমীকরণগুলোতে। আচ্ছা, এটা আমাদের হলো, আমরা এরপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাহলে বুঝতে পারছি।
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য বললাম, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র অবশ্যই পরস্পর সমকোণে অবস্থান করবে। তো এরপর আমরা দেখে নেব পরিবাহী প্রবাহের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের যে বদ্ধ পথের সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিটের ল, এই ক্ষেত্রে সেটা আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে যদি আমরা অ্যাড করে দিই, কারণ এখানে একটা কারেন্ট যদি ভাবি, তাহলে এখান দিয়ে প্রবাহ যখন যাচ্ছে তারের ভিতর দিয়ে সেটা কন্ডাকশন কারেন্ট, নেট কারেন্ট কিন্তু তাহলে দুটো, একটা আইসি একটা আইডি, দুটো কারেন্ট এফেক্টিভ কারেন্ট দুটো মিলে, তাহলে আইসি প্লাস আইডি। তো এই ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টের ম্যাথমেটিক্যাল ফর্ম পেয়ে গেছি, এপসাইলন 0 d phi dt। তাহলে আমাদের যেটা শিখলাম, এখানে আমরা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য শূন্য স্থানে যে প্রবাহ ঘটে সেটা সরণ প্রবাহ, এবং এখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে অগ্রসর হয় এবং প্রবাহ ঘটায়। তো এবার চলে আসি অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র বা পরিক্রমণ সূত্র ও ম্যাক্সওয়েলের সংশোধন, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারে একটা 2 নম্বর আসে, একটা 1 নম্বর আসে। তো 2 নম্বরের প্রশ্নগুলো যেমন সরণ প্রবাহ মাত্রা কি, কিভাবে উৎপত্তি হয় শিখে গেলাম, ওটা একটা প্রশ্ন। সরণ প্রবাহের মাত্রা রাশিমালা প্রতিষ্ঠা, দুটো প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে আসছি অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র এবং তা ম্যাক্সওয়েল কি করে কারেকশন করেছিলেন, যেটাকে ম্যাক্সওয়েলের চতুর্থ সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। তো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রটা আমরা পড়েছিলাম বি ডট ডিএল। কোন বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার μ0 গুণ। কি বললাম? line integral of magnetic field or line integral of tangential component of magnetic field is equal to μ0 times total current enclosed current, total μ0 times total current enclosed by the closed path। কতখানি কারেন্টকে সে ক্লোজড করেছে তাকে μ0 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কিসের মান? লাইন ইন্টিগ্রাল অফ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ বি বা চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান। তো বি ডট ডিএল, এখানে একটা এল লিখে দিলাম, দ্যাট ইজ লাইন ইন্টিগ্রাল পথ সমাকলন সমান μ0। এটা ছিল কিন্তু কন্ডাকশনের ক্ষেত্রে। তো ম্যাক্সওয়েল কারেকশন কি করলেন? ম্যাক্সওয়েল বললেন, তো এই সূত্রটি অ্যাম্পিয়ারের এই সূত্রটি শুধুমাত্র কোন ক্ষেত্রে খাটে? পরিবাহী প্রবাহ, কন্ডাকশন কারেন্ট, পরিবাহী প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সরল প্রবাহের ক্ষেত্রে তাহলে সরল প্রবাহ মাত্রা, সরল প্রবাহ বা শূন্য স্থানে প্রবাহ মাত্রার জন্য এটি প্রযোজ্য নয়। এই কারণেই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে ইন্ট্রোডিউস করলেন ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল কি বললেন? তাহলে ম্যাক্সওয়েল যে সংশোধন করলেন, তাহলে সংশোধনের কারণটা আমি বলে দিলাম। ম্যাক্সওয়েলের সংশোধন, তিনি বললেন কোন ধারককে যখন আহিত করব তার ক্ষেত্রে যখন আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টকেও পাত্তা দেব
বা ধরে নেব that is mu0 I conduction plus I displacement. Total current mu0 I conduction plus I displacement. তো এটাকে mu0 conduction current কে I দিয়ে লেখা হয়, displacement কে আমরা লিখলাম epsilon 0 d phi dt, that is rate of change, time rate of change of electric flux. তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন মানেই তড়িৎ ক্ষেত্র পরিবর্তন মানেই চার্জিং হচ্ছে। তড়িৎ ক্ষেত্র পরিবর্তন হলে তার জন্য একটা প্রবাহ তৈরি হবে। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম B ডট dl ইকুয়ালস টু mu0 I টা কন্ডাকশন কারেন্ট ধরে নিয়েছি, প্লাস mu নট এপসাইলন নট d phi। ওকে, এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সংশোধন সহ ম্যাক্সওয়েলের সূত্র। এটাই হলো অ্যাম্পিয়ারের সংশোধন সহ ম্যাক্সওয়েল ইকুয়েশন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে, শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত ম্যাক্সওয়েল ইকুয়েশন। বা ম্যাক্সওয়েলের সমীকরণগুলো কি কি? চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন কি কি? তড়িৎ ক্ষেত্রে গাউসের সূত্র, চৌম্বক ক্ষেত্রে গাউসের সূত্র, ফ্যারাডের সূত্র, আর হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্র। এই চারটে সূত্রকে, চারটে যে ম্যাথমেটিক্যাল ফর্ম, এটাকে কি ম্যাক্সওয়েল। কারণ এই চারটে সমীকরণের সাহায্যে শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন প্রপার্টি এবং বিভিন্ন যে অন্যান্য বিষয়গুলো আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ণয় করা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, প্রত্যেকটাই আমরা এই চারটি ইকুয়েশনকে সমাধান করে পেয়ে থাকি। তো এই চারটি ইকুয়েশনকেই বা চারটি ইকুয়েশনই হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সব রকম প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে। তো নেক্সট আমাদের হচ্ছে ম্যাক্সওয়েলের সমীকরণ। এক নম্বর সমীকরণ, তড়িৎ ক্ষেত্রে গাউসের সূত্র। কোন বদ্ধতল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ। এটা আমরা পড়েছিলাম। কোন বদ্ধতল দ্বারা phi electric field, that is surface integral of E dot ds. Surface integral of E dot ds equals to q internal by ε0. এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, ম্যাক্সওয়েল ইকুয়েশন। বদ্ধতলে তড়িৎ ফ্লাক্স q/ε0। 2 নম্বর, চৌম্বক ক্ষেত্রে গাউসের সূত্র। চৌম্বক ক্ষেত্রে গাউসের সূত্র φm, সারফেস ইন্টিগ্রাল B dot ds, সারফেস ইন্টিগ্রাল B dot ds মানে কোন বদ্ধতলের ভিতর দিয়ে মোট ফ্লাক্স ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি বুঝতে পারি? কোন বদ্ধতল, তো এইটার ক্ষেত্রে কোন একটা প্লাস চার্জ এক্সিস্ট করে, একটা একক ধনাত্মক আধানে আহিত করতে পারি কোন বস্তুকে, তার ক্ষেত্রে ফ্লাক্স গুলো হবে আউটওয়ার্ড, ইটস phi।
বাট কোন একটা অবজেক্টকে যদি বদ্ধতলের ভেতর কোন একটা ম্যাগনেট চুম্বক ক্ষেত্র তৈরি করে, কেমন? কারণ চুম্বক ক্ষেত্র করে দণ্ড চুম্বক হোক বা কোনো, তো সর্বদা মনোপল বা একক মেরুর অস্তিত্ব নেই। তাহলে এর ক্ষেত্রে বলরেখাগুলো যদি বেরোয় এখানে এসে ঢুকবে, তার মানে যত সংখ্যক বলরেখা বেরোবে ততগুলোই কিন্তু ঢুকে যাবে। তার মানে মোট আউটপুট আর ইনপুটটা সমান, তাহলে নেট জিরো, নেট ফ্লাক্স জিরো। সেজন্য কোনো বদ্ধতলের ভেতর দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক ফ্লাক্সের মান জিরো হয়। এবং এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? মনোপল ডাজ নট এক্সিস্ট, বা একক চৌম্বক মেরুর অস্তিত্ব নেই। মানে যদি এটাকে বলি শুধু একটা নর্থ পোল থাকবে বা শুধু সাউথ পোল থাকবে, মানে শুধু ফ্লাক্সগুলো বেরোবে, এটা কখনো সম্ভব না। নর্থ পোল থাকলে ধনাত্মক, পজিটিভ পোল থাকলে নেগেটিভ পোল অটোমেটিক্যালি এক্সিস্ট করবে বা চলে আসবে তার সাথে। কিন্তু একটা কোনো বস্তুকে আহিত করা যায়, হয় পজিটিভ বা নেগেটিভ করা যায়। ওকে, একক তড়িৎ মেরু সম্ভব হয়, একক পরিমাণ, একক চৌম্বক মেরু, মানে একা একা কোনো চৌম্বক মেরুর অস্তিত্ব থাকতে পারে না। মনোপল ডাজ নট এক্সিস্ট। একক চৌম্বক মেরুর অস্তিত্ব নেই, কারণ যদি একটা মেরু থাকতো তাহলে তার ক্ষেত্রে, যদি নর্থ থাকতো তাহলে সব বলরেখাগুলো বেরোতো, তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্সটা কখনো জিরো হতো না। এর ক্ষেত্রে যেমন শুধু প্লাস বা শুধু মাইনাস থাকতে পারে, এর ক্ষেত্রে শুধু নর্থ বা শুধু সাউথ থাকতে পারে না। কি করে বুঝলাম? কারণ কোনো বদ্ধতলের ভেতর দিয়ে মোট ফ্লাক্স জিরো, মানে এখান থেকে যত বলরেখা বেরোবে সেই বলরেখাগুলো কিন্তু ঘুরে আবার চলে আসবে এখানে। এখান থেকে যত বলরেখা বেরোচ্ছে তারা আবার ঘুরে চলে আসছে এখানে। তার মানে যতগুলো আউটওয়ার্ড ফ্লাক্স, ফাই আউট, ফাই আউটওয়ার্ড ইকুয়ালস টু ফাই ইনওয়ার্ড, যতগুলো ফ্লাক্স বেরোচ্ছে, যতগুলো বহির্মুখী ফ্লাক্স আর অন্তর্মুখী ফ্লাক্সের ভ্যালু সমান, তাহলে নেট চেঞ্জটা আমাদের জিরো চলে আসছে। ঠিক আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি একক চৌম্বক মেরু মানে হয় শুধু উত্তর বা শুধু দক্ষিণ মেরু, কখনোই এক্সিস্ট করতে পারে না। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন। ইকুয়েশনগুলো উল্টো পাল্টা করে লিখতে হবে। নেক্সট চলে আসছি আমরা 3 নম্বর, যেটা বলেছি ফ্যারাডের সূত্র। তিন নম্বর আমাদের প্রথম দুটো ছোট করে লিখে রাখি। 1 নম্বর করলাম তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ E ডট ds ইকুয়ালস টু q বাই এপসাইলন 0। আর 2 নম্বর করলাম সারফেস ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ B ডট ds ইকুয়ালস টু 0। এই দুটো প্রথম দুটো হয়ে গেল। এবার 3, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের বা লেঞ্জের সূত্র বলা চলে। এটা মেইনলি ফ্যারাডেরই সূত্র, মাইনাস সাইনটা আমরা লেঞ্জের ক্ষেত্রে। এটা কি? যেটা দ্বিতীয় সূত্র, আবিষ্ট তড়িৎচালক বলের মান ইনডিউসড ইএমএফ, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ সমান এসেছিল মাইনাস d5 dt। মাইনাসটা আমি দিলাম ইচ্ছা করে ডিরেকশনে বোঝানোর জন্য, মাইনাস সাইনটা এখানে দিচ্ছি। আবিষ্ট তড়িৎচালক বলের যে মানটা হচ্ছে সেটা হচ্ছে d5 dt সমান। তো এটা ম্যাগনেটিক ফিল্ড। এটাকে আমরা দেখো কি লিখতে পারি, এটা তো ভোল্টেজ, ভোল্টেজকে লিখতে পারি EDL বা E ডট dr, লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল কারণ E সমান আমরা পড়েছি dv dx,
ডিভিডিআর মাইনাস ডিভিডিআর, তার মানে ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইডিএল বা ইডিএল সমান মাইনাস ডি ফাই ম্যাগনেটিক ফিল্ড, that is line integral of electric field equals to time rate of change of magnetic flux with negative sign। তো এইভাবে আমরা তো এটাকে আবার ফাই মানে প্রথমেই পেয়ে গেলাম ফাই বি যেটা পেলাম ক্লোজ পাথের ক্ষেত্রে তাহলে এটা 0 হয়ে যাবে, কারণ এটা আমরা দেখতে পেলাম এটা ফাই বি ভ্যালু। বদ্ধ তলের ই ডট ডিএলটা 0 হয়, কারণ ই ডট ডিএল 0 হলে আমাদের ইলেকট্রিক ফিল্ডগুলো 90 ডিগ্রি কোণে বেরোয়। আমরা জানি তড়িৎ ক্ষেত্রগুলো সমবিভব তলের সঙ্গে সমকোণে ছেদ করে 90 ডিগ্রি হয় বদ্ধ তলের ক্ষেত্রে। তলের ভেতর দিয়ে যদি ভাবি তো এখানটার জিনিসটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটাকে লিখতে পারি ই ডট ডিএল, এটাকে লিখতে পারি মাইনাস ডিডিটি অফ সারফেস ইন্টিগ্রাল অফ বি ডট ডিএস। বদ্ধতল আমি দিলাম না, বদ্ধতল যদি দিই ওটার ক্ষেত্রে তো বদ্ধতল হিসেব করেছিলাম, এটা হচ্ছে একটা নর্মাল ওপেন সারফেস। তো ওপেন সারফেসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বি ডট ডিএস কে আমরা এই ফর্মে লিখতে পারি। ওকে, তো এই হচ্ছে থার্ড ইকুয়েশন। তাহলে থার্ড ইকুয়েশন আমরা পেয়ে গেছি লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইকুয়ালস টু ডি ফাই বি ডিটি, সেটাকে আমরা আরো এক্সপ্যান্ড করে দিলাম। এটা থার্ড ইকুয়েশন। থার্ড ইকুয়েশনটা আমরা ফ্যারাডের সূত্র কিন্তু লেন্জের ফর্মটা লিখলাম, কারণ ডিরেকশনটা ফ্যাক্টর। মেন তো সূত্রটা ফ্যারাডেরই, লেন্জ সূত্রটা মাইনাস সাপ্লাই করেছিলেন। তাহলে থার্ডটা হচ্ছে ই ডট ডিএল লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ডি ফাই বি ডিটি। এন্ড ফাইনাল ইকুয়েশন 4, কোশ্চেন নাম্বার 4, আমাদের অ্যাম্পিয়ারের সূত্র ওটা আমি একটু আগে বলে দিয়েছি। বি ডট ডিএল লাইন ইন্টিগ্রাল দেখো মিল আছে, সারফেস ইন্টিগ্রাল ইডিএস সারফেস ইন্টিগ্রাল বিডিএস, লাইন ইন্টিগ্রাল ইডিএল সমান এটা পেলাম, আর লাইন ইন্টিগ্রাল বিডিএল করে কত পাবো মিউ নট আই প্লাস মিউ নট এপসাইলন নট ডি ফাই ডিটি, দ্যাট ইজ ডি ফাই ই। এটা ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এই যে চারটি ইকুয়েশন আমরা লিখলাম, এই চারটি ইকুয়েশনকেই আমরা বলবো ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যম। এখানে কিন্তু কোনো অন্য মাধ্যম ব্যবহার করা হয়নি। এই যে চারটি ইকুয়েশন, এই চারটি ইকুয়েশন পরীক্ষায় লিখতে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্টেরটা, কারণ ওটা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি। তো এই চারটি ইকুয়েশন আমরা খুব ভালো করে করব এবং কিউ ইন্টারনাল আমি লিখে দিই, ইন্টারনাল লিখি। তাহলে এই চারটি ইকুয়েশনকে বলা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ। এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচনার বিষয়, খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে। তাহলে এই পর্যন্ত কি কি পড়লাম? একটা হচ্ছে স্থানচ্যুত প্রবাহ বা সরল প্রবাহ মাত্রা কি, কিভাবে উৎপত্তি হয়, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন পড়লাম ম্যাক্সওয়েল কিভাবে অ্যাম্পিয়ারের পরিক্রমণ নীতি বা বদ্ধপথের সূত্রকে সংশোধন করেন। 3 নম্বর পড়লাম স্থানচ্যুত প্রবাহ মাত্রার রাশিমালা, আহিতকরণ প্রবাহ মাত্রা, স্থানচ্যুত প্রবাহ মাত্রা। 4 নম্বর বললাম ম্যাক্সওয়েলের সমীকরণ। এখান থেকে 4টে প্রশ্ন আমাদের হলো, প্রত্যেকটা 2 নম্বর করে আসার মতো। এরপর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। শূন্যস্থানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র সময় এবং স্থানের সাথে পরিবর্তিত হয়ে দুটোই সাইনধর্মী তরঙ্গ। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র কার কার উপর নির্ভর করছে? স্পেস অ্যান্ড টাইম। ঠিক আছে, চল তরঙ্গের মতন ওমেগা টি মাইনাস কে এক্স এই ফর্মে যাবে। তো
তড়িৎ ক্ষেত্র, এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এটা ওয়াই অ্যাক্সিস বলি, এটা জেড। তাহলে তো এখানে তড়িৎ ক্ষেত্রের দিক যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে কম্পাউন্ডটা এদিকে একটু বড় করে দেখাই। তড়িৎ ক্ষেত্র বিস্তার লাভ করছে এক্স ওয়াই তলে। এটা তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান E0, E0 চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কম্পিত হচ্ছে কোন দিকে? এক্স জেড তলে। চৌম্বক ক্ষেত্রের বিস্তার এটা হলো B0, ওকে। এবং এই দুটো তরঙ্গ তাহলে তড়িৎ ক্ষেত্র পারপেন্ডিকুলার টু চৌম্বক ক্ষেত্র, এই দুটোর সঙ্গে প্রত্যেকের সাথে সমকোণে একটা তরঙ্গ অগ্রসর হয়, যে তরঙ্গটাই হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা বেগ এইদিকে অগ্রসর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ডিরেকশনটা মনে রাখবো, ডিরেকশন of electromagnetic wave is perpendicular to E as well as perpendicular to B, that is direction towards E cross B. E cross B বরাবর, তাহলে E cross B যদি করি তাহলে দেখতেই পাচ্ছি এই ডিরেকশনে যাচ্ছে। এটা হচ্ছে J, এটা হলো K, এটা I। ইউনিট ক্যাপ যদি দিই, ইউনিট ভেক্টর ইউজ করি, তাহলে J ক্রস K করলে কিন্তু I আসে। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অগ্রসর হচ্ছে কোন দিকে? x অক্ষ বরাবর, যার বেগ শূন্য স্থানে আলোর বেগের সমান। এটা আমরা প্রমাণ করব আলোর বেগের সাথে সমান হয়, এবং আলো একটি তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। তির্যক মানে এখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে কম্পিত হচ্ছে। তো এই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চিত্র, যেখানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পর। তো আমরা জানি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আধান অবিচ্যুতভাবে পরস্পর তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয়ে অবিচ্যুতভাবে যেতে পারে, সেক্ষেত্রে QVB ইকুয়ালস টু QE হয়। তড়িৎ বল আর চুম্বক বল দুটো সমান হয়। তাহলে এখানে ভিটা আসে E/B। এখান থেকেই বলা যায় তাহলে সি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে E0/B0 সমান। কারণ ইলেকট্রিক ফিল্ড কে যদি লিখি আমরা E0, দুটো একসাথে অগ্রসর হচ্ছে সাইন তরঙ্গ, চল তরঙ্গের মতন প্রোগ্রেসিভ ওয়েভ, ω2 - kx, কোন ডিরেকশনে? J ক্যাপ। তাহলে বিটা কোন দিকে হচ্ছে? B0 সাইন, দুটো কিন্তু একসাথে অগ্রসর হচ্ছে, কারণ তড়িৎ ক্ষেত্র পরিবর্তন হলেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারছি E cross B দিকটাই হচ্ছে। তাহলে এই দুটোর ভ্যালু যদি বলছি, দি মড ভ্যালু, দ্যাট ইজ মড অফ দিস, মড, তাহলে বসিয়ে দিলে কিন্তু সাইন পার্টগুলো কেটে যাচ্ছে। তাহলে ফার্স্ট পেয়ে গেলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের
বেগ। শূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা হলো প্রথম যেটা শিখলাম E0/B0, যেখানে সময় এবং স্থানের সঙ্গে পরিবর্তনশীল দুটি সাইন তরঙ্গ মানে একটা তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে অগ্রসর হচ্ছে এবং প্রত্যেকের সাথে সমকোণে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে সমকোণে অগ্রসর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এবার আমরা যেটা পড়ব সেটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য পেয়ে গেছে, এখানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে অগ্রসর হয়। খুব গুরুত্বপূর্ণ, ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। ভেক্টর ফর্ম এবং ডিরেকশনটা খেয়াল রাখবো, ই ক্রস বি, এটা আমরা আবার পড়বো, যেটা বলে পয়েন্টিং ভেক্টর। এটা ডিরেকশন বুঝতে সাহায্য করে। ফার্স্ট বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চুম্বক ক্ষেত্র ভেক্টর পরস্পর সমকোণে অগ্রসর হয় এবং তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র ভেক্টরের দশা পার্থক্য শূন্য। এদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না। শূন্য স্থানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ c=E0/B0, যেটাকে আমরা প্রমাণ করব এটার মান হচ্ছে 1/√μ0ε0 সমান। আমরা যদি μ0 চৌম্বক ভেদ্যতা মানে 4π × 10⁻⁷ এবং ε0 8.85 10⁻⁻12, দুটো এসআই তে ভ্যালু লিখেছি, এসআই তেই হয়, এই দুটো ভ্যালু বসিয়ে দিই, তাহলে এখান থেকে মানটা চলে আসে, প্রায় চিহ্ন দিচ্ছি, একদম 3 × 10⁸ আসে না, কাছাকাছি, একদমই কাছাকাছি, 2.99 সামথিং × 10⁸ এত মিটার পার সেকেন্ড শূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসে। অপর কোনো মাধ্যমে, একটা গুরুত্বপূর্ণ, অপর কোনো মাধ্যমে, এটা তোমাদের সব বইতে থাকে না, সি প্রাইম তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 1/με। অন্য মাধ্যমের ক্ষেত্রে মিউটা μ0 থাকবে না, কারণ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/μ রিলেটিভ μ0 এপসাইলন রিলেটিভ ε0 লিখতে পারি। মিউ মানে μ0 μr, এপসাইলন মানে ε0 εr। তাহলে এটাকে লিখতে পারি c/μr এপসাইলন। তো এই যে রিলেশনটা পেলাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি সিটা আলোর বেগের সমান। তো কোনো মাধ্যমে, মুছে দিই, এখানটা লিখছি, তো কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আমরা পড়েছি আলোতে সমান হচ্ছে মিউ সমান, প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে লিখি, দুটো মিউ গুলিয়ে ফেলবে না, এখানে মিউটা লিখেছি চৌম্বক ভেদ্যতা, এই মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, মিউ বার দিলাম। মিউ প্রাইম সমান শূন্য মাধ্যমে বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অপর মাধ্যমে আলোর বেগ।
that is mu bar or mu prime equals to c by c prime। তাহলে নিচে যে সূত্রটা আমরা পেয়েছি c prime equals to c by root over this, ওই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এটা চলে আসছে দেখো mu r epsilon r। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কার কার উপর নির্ভর করে? ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা নির্ভর করে কি সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার আপেক্ষিক মান এবং তড়িৎ ভেদ্যতার আপেক্ষিক মানের গুণফলের বর্গমূলের সমান। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন একটা, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে দেয়, অনেক বইতেই থাকে না। তো সূত্রগুলো, এটাও ইম্পর্টেন্ট সূত্র, এটা সব বইতে থাকে কিন্তু এটাও থাকে না, আবার এটাও থাকে না। তো এই দুটো সূত্র যেন তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। ওকে, এটা ভালো করে দেখবে। তো এইগুলো পড়ার পর আমরা পরবর্তী আমাদের যে বৈশিষ্ট্য সেখানে চলে যাই। গাণিতিক জায়গাগুলো আমি বুঝিয়ে দিলাম। মোস্ট প্রবাবলি দুটো পয়েন্ট হয়েছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, কারণ এখানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে কম্পিত হয় এবং এদের মধ্যে দশা পার্থক্য থাকে না, সমদশায় চলে। তো এই তরঙ্গ শূন্য স্থানে যেতে পারে, মাধ্যম ছাড়াও এই তরঙ্গ যেতে পারে। আমরা জানি শূন্য স্থানে প্রবাহকে সরণ প্রবাহ মাত্রা, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো এই তরঙ্গ উপরিপাতন বা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। উপরিপাতনের নীতি মেনে চলে। এগুলো একটু কম গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, তির্যক তরঙ্গ প্রথমটা বললাম, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সমকোণে থাকে, দশা পার্থক্য শূন্য হয়। তারপরে গাণিতিক অংশগুলো তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি যে জায়গাগুলো থাকে, ঠিক আছে। এছাড়া শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কি হয় সেটা দেখিয়েছি। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে বলা হয় লাইট ভেক্টর। কারণ আলোর বিভিন্ন ধর্ম এই তড়িৎ ক্ষেত্রই বহন করে, সেই কারণে পোলারাইজেশন বা সমবর্তন প্রক্রিয়ায় তড়িৎ ক্ষেত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করে থাকি সমবর্তন প্রক্রিয়াকে। কারণ তড়িৎ ক্ষেত্রের একটা উৎস থেকে যখন আলোক তরঙ্গ অগ্রসর হচ্ছে, তার বিভিন্ন দিকে তড়িৎ ক্ষেত্রের কম্পন থাকে। চৌম্বক ক্ষেত্র নিয়ে আমরা ভাবি না, কারণ তড়িৎ ক্ষেত্রের যে প্রপার্টি সেটা উপরেই নির্ভর করে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ, কালার, বিভিন্ন রকম প্রপার্টিগুলো নির্ভর করে। সেই কারণেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাহায্যে কিন্তু পোলারাইজেশন বা সমবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়। তড়িৎ ক্ষেত্রের যে কম্পনের দিককে, একটা নির্দিষ্ট দিককে পৃথক করে নেওয়ার যে প্রক্রিয়া, যা বা পোলারাইজেশন, একটা পয়েন্ট থেকে যদি ভাবি তার বিভিন্ন দিকে তড়িৎ ক্ষেত্র অগ্রসর হতে পারে, বিভিন্ন দিকে একটা করে তরঙ্গ যাচ্ছে, সেই তরঙ্গ আছে মানেই তার একটা তড়িৎ ক্ষেত্র আছে, একটা চুম্বক ক্ষেত্র আছে। তো তড়িৎ ক্ষেত্রের দিকগুলোকে আলাদা করে নেওয়ার যে প্রক্রিয়া, যে কোনো একটা দিককে আলাদা করার প্রক্রিয়াই হলো সমবর্তন।
তো মনে রাখবো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকেই বলা হচ্ছে লাইট ভেক্টর। ঠিক আছে, এইগুলোই ছিল। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বহন করে? শক্তি, ভরবেগ এগুলোকে বহন করে নিয়ে যায়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে লাইট অ্যাজ এ ফোটন যদি ভাবি, ফোটনের ক্ষেত্রে তার মোমেন্টাম থাকে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি, মোমেন্টাম, এই দুটোকেই সে বহন করে নিয়ে যায়। ওটা একটা পয়েন্ট আমরা বলতে পারি। তো এই 5টা পয়েন্ট, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গের, সেটা তোমাদের বলে দিয়েছি। এবং কি কি সূত্র হয়, সূত্রগুলো অবশ্যই দেখবে। শূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা E0/V0, সেখান থেকে কিভাবে 1/μ0ε0 আসে সেটাও আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রাথমিক আলোচনা। এরপর আমরা পরের আলোচনায় চলে যাব। এরপর যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আমরা পড়ব তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের এনার্জি এবং চৌম্বক ক্ষেত্রের এনার্জি, মেইনলি এনার্জি ডেনসিটি পড়ব আমরা। তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব বা এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো দেখো, আমরা ক্যাপাসিটর যখন পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব আমরা পড়েছিলাম। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব হয় রো দিয়ে লিখলাম, রো ই, এনার্জি পার ইউনিট ভলিউম সেটা ছিল 1/2 এপসাইলন 0 স্কয়ার। এটা পড়েছি আমরা। তার মানে রো ইটাকে আমরা লিখতে পারি 1/2 E0 স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস kx। তাহলে তড়িৎ ক্ষেত্রের হাতে গড় মান তাহলে কত হবে? গড় শক্তি ঘনত্ব যদি হিসাব করি, অতএব এই ক্ষেত্রে এটা 1 নম্বর তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব আমরা আগে তড়িৎ ক্ষেত্র বার করছি, তারপর আমরা চুম্বক ক্ষেত্রটা বার করব। তাহলে গড় শক্তি ঘনত্ব হচ্ছে 1/2 এপসাইলন 0 স্কয়ার, এটা কনস্ট্যান্ট। তো সাইন স্কয়ারের গড় করলে আমরা জানি কত আসে। সাইন স্কয়ারের ম্যাক্সিমাম ভ্যালু, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, স্কয়ার করে দিলে আমাদের ম্যাক্সিমামটা হচ্ছে 1 আর মিনিমামটা 0। কারণ মিনিমাম তো সাইন স্কয়ারের মিনিমাম 1, তো -1 স্কয়ার করলে 1 চলে আসে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু আসছে 1/2। দ্যাট ইজ, এটাকে যদি আমরা এরকম করে লিখি, সাইন স্কয়ার পূর্ণচক্রে সাইন স্কয়ারের আমাদের 0 to 2π ফুল সাইকেল যদি করি, তাহলে এটা আসে 1/2, দ্যাট ইজ 1/4 এপসাইলন 0 স্কয়ার। তাহলে যে কোনো জায়গায় যেহেতু শক্তি সংরক্ষণ নীতিও মেনে চলে, তাহলে গড় শক্তি ঘনত্বটা কিন্তু সব জায়গায় সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব পেলাম, গড় শক্তি ঘনত্ব পেলাম। অনেক সময় এটাকে ইউ দিয়েও লেখা হয়, ইউ, এনার্জি ইউ। এবার চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব রো বি স্কয়ার বাই 2μ0। এটা আমরা জানি চৌম্বক ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটা আমরা ইন্ডাকশনে পড়েছি, 1/2 Li স্কয়ার থেকে এসেছিল। এটা আসছে B0 স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস kx, বি এর মানটা বসিয়ে দিলাম বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গড় ঘনত্ব বার করি, তাহলে চৌম্বক ক্ষেত্রে গড় ঘনত্ব কত? রবিবার কত আসছে? এটা 1/2, that is B0 স্কয়ার বাই 4 B0। ওকে,
তাহলে সুতরাং আমরা এটা পেয়ে গেলাম, তড়িৎ ক্ষেত্রে গড় ঘনত্ব পেলাম, একটুখানি বক্স করে দিই। তাহলে রো ই বারটা কত হলো 1/4 এপসাইলন 0 ইজ 0 স্কয়ার, আর রবিবারটা কত হলো b0 স্কয়ার বাই 4 μ0। তো এবার সুতরাং এইটুকু তোমরা ঠিক করে বুঝে নিলাম, বোঝার পরে আমরা মোট ঘনত্ব বার করব। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মোট শক্তি ঘনত্ব কত, যদি এটাকে আমরা রো দিয়ে লিখি তাহলে রো ই প্লাস রো বি। অনেক ক্ষেত্রে ইউ দিয়ে এনার্জিকে ইউ দিয়ে লেখে, তাই ইউ ই গড় ঘনত্ব প্লাস ইউ লিখলেই হলো। তাহলে রোটা কত চলে আসছে 1/2 এপসাইলন 0 স্কয়ার প্লাস 1/2 b স্কয়ার বাই μ0। 1/2 না লিখে লাইক দিস। তাহলে এখান থেকে আমরা যদি রো বার ক্যালকুলেট করি, দ্যাট ইজ রো ই বার প্লাস রো বা ইউ দিয়ে লিখছি ইউ বি বার, ইউ ই বার প্লাস, তাহলে এটা আসছে 1/4 এপসাইলন 0 স্কয়ার প্লাস 1/4 b0 স্কয়ার বাই μ0। ওকে, এটা হচ্ছে আমাদের এই সাইডে, এটাকে ইউ দিয়েও প্রকাশ করা হয়। তো এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যেহেতু শক্তি সংরক্ষণ হয়, তাহলে যে কোনো স্থানে এই দুটো শক্তি ঘনত্বের মান সমান, তাই এটাকে আমরা লিখতে পারি সমান ইউ সমান গড় শক্তি ঘনত্ব সমান হাফ, যেহেতু এই দুটো সমান তাহলে যে কোনো একটা হাফ এপসাইলন 0 E0 স্কয়ার সমান হাফ b স্কয়ার বাই u। যেহেতু গড় ঘনত্ব সমান কনস্ট্যান্ট, আর এটা টাইম আর স্পেসের উপর নির্ভর করছে না, তাহলে যে কোনো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে গড় ঘনত্ব যদি কনস্ট্যান্ট হয়, অতএব 1/4 এপসাইলন 0 E0 স্কয়ার ইকুয়ালস টু b0 স্কয়ার বাই 4 μ0। তাহলে এখান থেকে আমাদের E0 বাই b0 চলে আসছে, যেটা ছিল c এর ভ্যালু, সেটা চলে আসছে দেখো 1/√μ0 এপসাইলন 0। তাহলে আমরা এইভাবে গড় ঘনত্বটা ধ্রুবক ধরে আমরা এটাকে প্রমাণ করে দিতে পারি শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হয় সেটা আমরা নির্ণয় করে দিতেই পারি। তো এবার এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, শক্তি ঘনত্ব। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আমরা যেটা বলবো সেটা হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে এটা দেখবে। তাহলে সিটা কি করে এলো, গড় ঘনত্ব দুটো সমান করে, আর মোট শক্তি ঘনত্ব তাহলে কত হলো, গড় ঘনত্ব তাহলে মান হলো, এটা আমরা লিখব। তো এবার ইন্টেন্সিটি বা তীব্রতাটা ক্যালকুলেট করি। তীব্রতা মানে কোন একটা ক্রস সেকশনের ভেতর দিয়ে কি পরিমাণ এনার্জি পাস করছে পার ইউনিট টাইম, কতখানি এনার্জি পাস করছে পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফল একক সময় কতখানি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালিত হয়। কোনো যদি এইভাবে ধরে নিই, কোনো একটা এরিয়া,
তাহলে এখান দিয়ে এনার্জিটা পাস করছে কোন স্থানের ভেতর দিয়ে, এই ক্ষেত্রফলের ভেতর দিয়ে কত যাচ্ছে, কত এনার্জি পাস করছে, ওই এই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল একক সময় কতখানি শক্তি অতিক্রম করলো সেটা। তো এই লেন্থটাকে আমরা একটা কিছু ধরে নিই এল। এল দৈর্ঘ্যের একটা স্থান ধরেছি, শূন্য স্থান, যার প্রস্থচ্ছেদ এ। তাহলে আমরা যদি ধরি এনার্জি গড় ঘনত্ব কত ইউ, এখান দিয়ে গড় শক্তি কত বের হচ্ছে, গড় শক্তি ঘনত্ব ইউ, যেহেতু গড় শক্তি ঘনত্ব সমান ইউ, খুব ভালো করে বুঝে নেবে। তো শক্তি ঘনত্ব, তাহলে এখান থেকে অতএব এনার্জি সমান শক্তি সমান কত, শক্তি ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, তাহলে এখানে শক্তি ঘনত্ব মানে কি, শক্তি বাই আয়তন। তাহলে গড় ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলে তাহলে এনার্জি কতটা পাস করলো, তাহলে এনার্জি হলো ই হলো এনার্জি কত হলো ইউ ইনটু এ এল। তাহলে একক সময় একক ক্ষেত্রফলে কতখানি শক্তি সঞ্চালন ঘটলো, এখান দিয়ে কতটা এনার্জি যাচ্ছে, কত বেগ নিয়ে যাচ্ছে, সি বেগ নিয়ে যাচ্ছে, এর ভেতর দিয়ে এনার্জি গুলো পাস করছে। অতএব প্রতি একক সময় ও একক ক্ষেত্রফলে মধ্যে দিয়ে সঞ্চালিত শক্তি কত হবে, দ্যাট ইজ ইন্টেন্সিটি সমান, এটাই হলো তীব্রতা আই। একটু চেঞ্জ করে নি, মানে লেখার ইন্টেন্সিটি কমে যাচ্ছে। তাহলে আই হলো এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ওকে, তাহলে এনার্জি কত বেরিয়েছিল, ইউ এ এল, ধরলাম সময় লেগেছে টি টাইম, তাহলে এরিয়াটা হলো এ, টাইম টি, তাহলে ইউ ইনটু এল বাই টি মানে সি, তাহলে আই সমান হচ্ছে সিইউ, আই সিইউ, I সমান CU, intensity equals to speed into energy density। তীব্রতা সমান, তাহলে কি পেয়ে গেলাম, বেগ ইনটু শক্তি ঘনত্ব। বেগকে শক্তি ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, দ্যাট ইজ, এটা ইউনিট হচ্ছে এনার্জি পার টাইম মানে জুল, দ্যাট ইজ এনার্জি মানে জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট পার মিটার স্কয়ার। That is intensity of electromagnetic field equals to I equals to Cu। তো এই যে তীব্রতা ইন্টেন্সিটি, সেটার যে ভেক্টর রূপ, একক ক্ষেত্রফলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি সঞ্চালনের হার, সেটা যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। একক ক্ষেত্রফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গে শক্তি সঞ্চালনের যে হার, সেটা হলো পয়েন্টিং ভেক্টর। জেনারেলি এটাকে এস দিয়ে লেখা হয়। এটা মানে কি, একক ক্ষেত্রফলে কি পরিমাণ শক্তি সঞ্চালন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, এর রাশিমালাটা হলো 1/μ0 E ক্রস B। এটা সব কোশ্চেন আসে, E ক্রস। এটাকে যদি মড ভ্যালু নিই
এটাই হলো পয়েন্টিং ভেক্টর। এটা কি বোঝাচ্ছে? একক ক্ষেত্রফলে শক্তি সঞ্চালনের হার। একক ক্ষেত্রফলে কি পরিমাণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি সঞ্চালিত হয় তাকেই বলা হয় পয়েন্টিং ভেক্টর। তো একক ক্ষেত্রফলে যে শক্তি সঞ্চালনের হার, সেই হারটাকে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটা পয়েন্টিং ভেক্টর। যদি মড নেই, যেহেতু তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সমকোণে আছে, তাহলে এটাকে লিখতে পারি ইবি বা ইবি মিউ জিরো। ওকে, তো এটা আর কি ফর্মে লিখতে পারি? E0 B0 sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx। তো এভারেজ ভ্যালু যদি এখান থেকে নেওয়া হয় তাহলে এটা কত আসবে? বাই মিউ জিরো আছে, দ্যাট ইজ E0 B0 বাই টুয়াইস মিউ জিরো। গড় শক্তি প্রবাহের হার প্রতি একক ক্ষেত্রফলে, সেটার তাহলে মান চলে এলো আমাদের, সেটাই কিন্তু আমাদের গড় মান নিচ্ছি। একক ক্ষেত্রফলে একক সময় যে পরিমাণ শক্তি, কারণ আই যেটা এসেছিল সিইউ সি ইন্টু ইউ, তাহলে কিন্তু গড় মান এনার্জি ডেনসিটির গড় মান, তাহলে এইটাই কিন্তু আবার আর একটা ফর্মুলা আই এর। তাহলে সি ইন্টু ইউ, এটাকে আমরা লিখতে পারি E0 B0 বাই মিউ ইন্টু দিস। এই ফর্মুলা আমরা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে গড়। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। তাহলে পয়েন্টিং ভেক্টরের যদি এর ইউনিট বলি, ইউনিট কি হবে? এনার্জি একক ক্ষেত্রফলে শক্তি, তাহলে ওয়াট পার মিটার স্কয়ার। তীব্রতাই তো এটা। আর যদি ডাইমেনশন বার করি, মাত্রিক সংকেত, তাহলে সেটা কত আসছে? ডাইমেনশন মানে এনার্জি m l স্কয়ার t মাইনাস 2, এরিয়া হলো l স্কয়ার বাই টাইম, দ্যাট ইজ m t টু দি পাওয়ার মাইনাস 3 m t টু দি পাওয়ার মাইনাস 3। এটা হলো পয়েন্টিং ভেক্টরের মাত্রিক সংকেত। তো এই হলো আমাদের গাণিতিক রূপ সংক্রান্ত বিষয়। এছাড়া আমাদের এখানে এই চ্যাপ্টারে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী, যেটা সেই বর্ণালীর অংশে আমাদের রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স-রে, গামা, এই শ্রেণীটা মুখস্থ করে ওখান থেকে তাদের ব্যবহারগুলো তোমরা পড়বে। ওইগুলো আমি আর আলোচনা করতে গেলাম না, কারণ ওগুলো সময় নষ্ট করা, ওগুলো মুখস্থ করার জায়গা। যে জায়গাগুলো ক্যালকুলেশন এবং বোঝার জায়গা ছিল সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে তড়িৎচুম্বকীয় তরঙ্গের থিওরি পার্ট সম্পূর্ণ করে দিলাম, কারণ 3 নম্বর আছে, বেশি সময় নষ্ট করা যাবে না। তোমরা ইমিডিয়েটলি দেখে নেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোনো জায়গা বুঝতে না পারলে কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নিউমেরিক্যাল সলভ, মানে আমাদের যেটা দুটো বই আমরা আবার ফলো করি, একটা হচ্ছে ছায়া প্রকাশনী, একটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। পারলে অন্যান্য বই থেকেও আমরা কিছু নিউমেরিক্যাল করিয়ে দেবো। তো সামনের দিন আমরা নিউমেরিক্যাল সলভ করব ছায়া প্রকাশনী এবং সাঁতরা পাবলিকেশনের দুটো বই থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের। তো তোমরা তার আগে সূত্রগুলো ভালো করে বুঝে অভ্যস্ত হয়ে নাও, তাহলেই কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে। আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন পরবর্তী এর গাণিতিক সমাধান নিয়ে আমি ফিরে আসবো। তোমরা তার মধ্যে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে। এই বলে আজকে শেষ করি। আবার সামনের দিন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।